আমরা থাকি অলওয়েজ ওই মানুষগুলোকে আমাদের মেয়েদের করে নিতে হবে যারা আমরা এটাকে পরিবার ভাবি। আমরা কাউকে দূরে ঠেলে দিতে চাই না, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। চাঁপাইনবাবগঞ্জের সব থেকে ভালো সংস্থা কোনটা? প্রয়াস। আপনাদের মনে হয় সন্দেহ আছে না? তাহলে চাঁপাইনবাবগঞ্জের সব থেকে ভালো সংস্থা কোনটা? ধন্যবাদ। প্রয়াসের জন্য তালি হোক। আর প্রয়াসের বিভিন্ন জোন আছে। কয়টা জোন আছে আমাদের? চারটা। 4 জনের মধ্যে কোন জোন সব থেকে ভালো? এটা নিজেদের মনে হচ্ছে নাকি? আগেরটা নিজেদের মনে হয়নি। তো ভালো, চাপাই জোনের জন্য আমরা এই স্বীকৃতিগুলো যখন আসে তখন আমারও ভালো লাগে আর কি। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মস্থান, এই কারণে। তার অর্থ এই নয় যে বাংলাদেশ আমার সাথে সাথে বাংলাদেশও আমার জন্মস্থান, রাজশাহী বিভাগ আমার জন্মস্থান। 4টা জনই তাহলে আমার, 4টা জনই প্রয়াসের। এই কারণে 4টা জনই আমার, 4টা জনই আমাদের, 4টা জনই আপনাদের, আপনার। তাই তো নাকি? আশা রাখি যে এই প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কর্মসূচি বাস্তবায়নে অন্যান্য জোনগুলো আপনাদের নাই সফল হবে। আমাদের পরিচালক মহোদয় পঙ্কজ কুমার সরকার এখানে জয়েন করেছেন। উনি বছর পেরিয়ে সম্ভবত 14 মাসে 1 মাস নাকি বছর, মানে 1 বছর 1 মাস পার করছেন, করছেন না করেছেন। 1 বছর 1 মাস বললে 1 দিন অতিরিক্ত। আচ্ছা, তাহলে 1 বছর 1 মাস। তো আমি বলবো যে উনি আসার পর আপনাদেরকে খুব ব্যতিব্যস্ত রেখেছে। আপনারা অনেক সময় প্রথম অনেকেই বলছিলেন যে খুব ব্যস্ততার মধ্যে আছি, রিপোর্ট করতে হচ্ছে, কোনটা ছাড়া কোনটা করি, এই ধরনের এক ধরনের কথা বলছিলেন। আমার সেই জায়গায় আপনারা সেটাকে কপ করতে পেরেছেন, মানে সেটার সাথে মিশে যেতে পেরেছেন, যার ফলে আপনাদের মাঝে কিছু কি হয়েছে, রিল্যাক্স অর্জন করতে পারছে। এখন আমরা কথায় কথা বলি নিয়ম নীতি, আইন কানুন, তাই না? নিয়ম নীতি কেন? নিয়ম নীতি কেন বলতে হবে? আইন কানুন কেন? কি একজন বলেন, এটা কেউ দেন আমাকে, আর আমি ওইদিকে আর মাইক্রোফোন নিয়ে যান। সঠিক লাইনে চলার জন্য অবশ্যই নিয়ম এবং আইন কানুন। আচ্ছা, আরেকজন বলেন পেছন থেকে বা কোনো। সঠিকভাবে কাজ পরিচালনা করার জন্য আইন দরকার। শৃঙ্খলা, আরো অনেককে দেওয়া যেত কিন্তু সময় লাগবে বেশি, এই কারণে দিলাম না আর কি। আরো প্রশ্ন আছে তো আমার। ধন্যবাদ। শৃঙ্খলা বজায় রাখার জন্য, পথ দেখিয়ে দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোকে খুঁজে বের করার জন্য এ ধরনের আরো শত শত বাক্য গঠন করা যাবে, কথা বলা যাবে। তো মোদ্দা কথা হলো শৃঙ্খলা বজায় রেখে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য, এই তো। এখন এই যে এই নিয়ম কানুনকে বজায় রেখে আমরা একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, আমরা অন্য সংগঠনের জন্য কাজ করছি কোন জায়গায়? মাঠ পর্যায়ে। অন্য মানুষের জন্য কাজ করছি কোন জায়গায়? মাঠ পর্যায়ে। বলে কোথায়? সমিতিতে কাজ করছি না? সমিতির সদস্যদের বা গ্রামের সদস্যদের বা গ্রামের মানুষদের জন্য বা তৃণমূলের মানুষের জন্য তো আমরা কাজ করছি না? তো তাদেরও একটা লক্ষ্য অর্জন করতে হচ্ছে, তাদেরকেও আমরা আমাদের সাথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হচ্ছে? আপামর জনসাধারণের এবং
আমাদের দেশের উন্নয়নে আমরা জনস্বার্থে কাজ করছি, আপনারা কাজ করছেন, করছেন তো নাকি? জনস্বার্থে কাজ করছেন তো? এই জনস্বার্থের জায়গাটা যখন আসে দায়বদ্ধতা আরো বেড়ে যায়। সেই দায়বদ্ধতা দেশ মাতৃকার উন্নয়নের যে দায়বদ্ধতা, মানুষের উন্নয়নের যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আমরা কাজ করছি নিয়ম নীতি আইন শৃঙ্খলা বা সরকার বা রাষ্ট্রের এবং সাংগঠনিক যে নিয়ম কানুন সেটাকে মেনে। তাহলে নিয়ম নীতিকে অর্জন বা আমার কাঙ্ক্ষিত যে জায়গা রাষ্ট্রকে, সেই আমার স্বপ্ন কি প্রত্যেকটা মানুষ কি করবে, তার নাগরিক অধিকারগুলো পাবে, প্রত্যেকটা মানুষ তার নাগরিক জীবনযাত্রার যে মান, অর্থনৈতিক যে মান, সামাজিক যে মান, ব্যক্তি স্বাধীনতার যে মান, সেই মান অর্জনে রাষ্ট্র ভূমিকা রাখবে বা লক্ষ্য টার্গেট করবে। টাইম বাউন্ড বা সময়বদ্ধ লক্ষ্য নির্ধারণ করবে, তাই না? সময়বদ্ধ বলতে কি, টাইম বাউন্ড বলতে কি বুঝায়? কেউ বলবেন একজন? মাইক্রোফোন নিয়ে বলবেন, পেছনে মাইক্রোফোন আছে। সময়বদ্ধ বলতে কি বোঝাচ্ছে? টাইম বাউন্ড বলতে কি বোঝাচ্ছে? সময়বদ্ধ টাইম বাউন্ড হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত অর্জন করতে হবে। যেমন এককগুলো বলতে এখন যেমন আমরা এক নির্দিষ্ট সময় হচ্ছে আমাদের সদস্য ভর্তি করতে হবে 375, তুমি প্রতি 375 জন সদস্য করতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কথা আমার কানে। যেমন আমাদের কর্মী প্রতি 375 জন ভালো সদস্য থেকে। আচ্ছা, একক কি? টাইম বাউন্ডের একক কি? একক হলো ঘন্টা, মিনিট, সেকেন্ড। একক কি? একদিন, এক সপ্তাহ, এক মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, এটা দীর্ঘমেয়াদী। টাইম বাউন্ড বলতে একটা নির্ধারিত সময়কে বোঝাচ্ছে, বুঝাচ্ছেন? তাহলে একজন আরেকজন বলেন এবার, এইবার একজন বলেন। আসসালামু আলাইকুম। টাইম বাউন্ড হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা। হ্যাঁ, টাইম বাউন্ডটা, লক্ষ্য অর্জনের কথা আমি বলছি না। মানে আপনাকে একটা সময় দেওয়া হচ্ছে যে আপনাকে 3 মাসের মধ্যে এই কাজটা অর্জন করা লাগবে। একটা নির্ধারিত সময়, এককগুলো কি কি? আমাকে সদস্য করতে হয়, ঋণী, সদস্য টাইম বাউন্ডের মধ্যে থাকবো, সময়বদ্ধতার মধ্যে থাকবো। 1 ঘন্টা, 1 দিন, 3 মাস, 6 মাস, 3 মাস, এরকম 1 বছর থাকবো। 1 বছর, 2 বছর মেয়াদি, অথবা 5 বছর মেয়াদি, অথবা 10 বছর মেয়াদি। একটা সময়, নির্ধারিত সময়টাকে টাইম বাউন্ড। এই পরিকল্পনা কিন্তু সরকারও নিচ্ছে, রাষ্ট্র নিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে, বিভিন্ন জেলা নিচ্ছে এবং সাথে সাথে প্রয়াসও নিচ্ছে। রাষ্ট্রেরটা ভেঙে দিচ্ছে কারা? ছোট ছোট একক কোনগুলো হচ্ছে? রাষ্ট্রের সব থেকে ছোট এককটা কি জানা আছে? অবশ্যই জানা আছে, কিন্তু আপনি ধরতে পারছেন না, এমন হতে পারে। ছোট একক হলো ইউনিয়ন, তারপরে উপরেরটা কি? উপজেলা, তারপরে কি? জেলা, জেলা, তারপরে কি? বিভাগ, তারপরে রাষ্ট্র। আবার আমি যদি অন্যভাবে ভাগ করি, ডিপার্টমেন্ট হয়, বিভিন্ন অধিদপ্তর হয়, বিভিন্ন মন্ত্রণালয় হয়, তাহলে সেটা আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা কি? আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই ধরনের একক হিসাবে ভাগ করা যায়, যাই তো? আমাদের সর্বনিম্ন এককটা কি হবে এই ক্ষেত্রে? ফিল্ড অফিসার থেকে শুরু, আমাদের সদস্য থেকে শুরু। সদস্য থেকে শুরু। আচ্ছা, সদস্য থেকে শুরুর মধ্যে কোন কোন জায়গাগুলো যাবে? একটা দুটো, সবগুলো বলা দরকার নেই। সদস্য, তারপর সদস্যের গড় ঋণ, গড় সঞ্চয়, ঠিক আছে। কিন্তু লাস্ট একক যদি ধরি, আমার সমিতি, অফিসার,
ইউনিট বা ম্যানেজার, RM, জোন, ক্লাস্টার, প্রয়াস, এই তো জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের যে টার্গেটটা ভাগ হচ্ছে কোন জায়গা থেকে শুরু হচ্ছে, সেন্ট্রালি শুরু হচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবে দিয়ে দিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে সেন্ট্রালি শুরু হচ্ছে, কিন্তু সর্বনিম্ন একক টার্গেট কি? সমিতি প্রতি 25 জন সদস্য হতে হবে, সমিতি প্রতি এতজন ঋণী হতে হবে, সমিতি প্রতি সঞ্চয় ঋণ এত থাকলে বা সদস্য ঋণ যে পরিমাণ আছে তার 40% সঞ্চয় হতে হবে। সেটাকে আবার অফিসারও ভাগ করতে হবে। আবার বিশ্লেষণে আমরা যে অফিসার দেখব এবং ইউনিট দেখব এবং সাথে সাথে অঞ্চলও দেখব, জোনও দেখব। তাই নয় কি? খুব কি শক্ত আলোচনা হয়ে যাচ্ছে? বুঝার মতো কোনো জায়গায় যদি না বুঝতে পারি তাহলে একটু প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে শিখতে হবে। প্রশ্নের মধ্যেও তো সঠিক প্রশ্ন, বেঠিক প্রশ্নও আছে, তাই না? সেই জন্য আমি সেই সুযোগটা দিতে চাই। তো আসেন আমরা আমাদের এই জায়গাগুলো আরো নিজেকে বিশ্লেষণ তুলে ধরি আর কি। এই লক্ষ্যমাত্রা আমরা কিভাবে অর্জন করি? একটা কথাই এক শব্দে বলতে হবে, এই লক্ষ্যমাত্রা আমরা কিভাবে অর্জন করি, কি প্রণয়নের মধ্য দিয়ে অর্জন করি? আরো ভেঙে দিলাম, পরিকল্পনার মাধ্যমে। হ্যাঁ, পরিকল্পনার মাধ্যমে। পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে, এবং এই পরিকল্পনাটা এই ছোট ছোট এককে আবার ভাগ হয়ে যায়, হয়তো নাকি? আচ্ছা, এখন এই পরিকল্পনাটা কতটুকু অর্জিত হলো, বা আমার 5 বছর মেয়াদী পরিকল্পনা বা 1 বছর মেয়াদী পরিকল্পনা, সেটাকে তো আমি ছোট ছোট করে নিয়ে 5 বছর করলে বছরওয়ারি করব, বছরওয়ারি পেয়ে গেলে তখন মাসওয়ারি করব, মাসওয়ারি পেয়ে গেলে আমি কি করব? সাপ্তাহিক, ডেইলি। সপ্তাহে ভাগ করব বা দিনে ভাগ করব সাথে সাথে। আবার সেটাকে আমি অঞ্চল ভিত্তিক করব, জোন ভিত্তিক করব, ইউনিট ভিত্তিক করব এবং অফিসার ভিত্তিক করব। তো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের যে ছক বা আমার সময়বদ্ধ যে টার্গেট, সেই টার্গেটটা আবার কিভাবে বুঝবো, সেটা কোন জায়গায় গিয়ে বুঝবো? আবার করেন আপনারা অহরহ, প্রতিটা মুহূর্তে করেন, প্রতিটা মুহূর্তে জবাব দিচ্ছেন। কি সেটা কি বলেন? এক শব্দে বলতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি না, কানে আসছে। বাজেট, হ্যাঁ, বাজেটের তো পরিকল্পনার অংশ। বাজেটটাও তো পরিকল্পনার অংশ। আমি কত বাজেট করব, কতটুকু কোন মাসে করবো, এটা বাজেটটা হলো পরিকল্পনা। এখানে এই বাজেট করলাম, টার্গেট নিলাম, পরিকল্পনা করলাম, এটা কোন জায়গায় দেখতে পাই? আবার রিপোর্টে দেখতে পাই। রিপোর্ট যখন দেখি তখন আমি সমিতিকেও আয়নার মতো দেখতে পাই যে আমার পরিকল্পনা অনুযায়ী কি হলো, অফিসারকেও দেখতে পাই, ইউনিটকেও দেখতে পাই, অঞ্চলকেও দেখতে পাই। রিপোর্ট কি দেখার প্রয়োজন আছে? রিপোর্ট না দেখলে কি হবে? আমার আয়নাতে আমি আমার মুখের ছবি বা আমার কাজের ছবি দেখতে পাবো না। রিপোর্ট কি করতে হবে? খালি ছবি দেখলেই হবে? এখানে অঙ্ক করতে হবে, বিশ্লেষণ করতে হবে, একটার সাথে আর একটা। একদিকে বুঝলে 2 এ 2 4 বুঝলে 2 এর সাথে 5 যোগ করলে কি হতো, আমি সেটা পারলাম না কেন, এই বিশ্লেষণগুলো করতে হবে। আমি কি রিপোর্টে অর্জন হওয়ার কথা ছিল 1 মাসে, আমার রিপোর্টে যে অর্জন হয়েছে সেই অর্জনের সাথে পার্থক্য কি, যোগ বিয়োগ এগুলো করতে হবে, গুণ ভাগ করতে হবে, তাহলে সেটাকে বলবো তখন বিশ্লেষণ। এই কারণে এই রিপোর্ট নিয়মিত সময়বদ্ধভাবে পিরিয়ডিক্যাল, এখানে আবার পিরিয়ডিক্যাল শব্দ কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হবে, এখানে টাইম বাউন্ড বলবো না, এখানে পিরিয়ডিক্যালি আমাকে রিপোর্ট দেখতে হবে। এগুলোর মধ্যেও মুন্সিয়ানা আছে কিন্তু শব্দ চয়নে, সেই জায়গাগুলো বুঝতে হবে যে কোন জায়গার জন্য কোন শব্দ প্রযোজ্য। তো আমাকে সেই বিশ্লেষণের মধ্য দিয়ে, পিরিয়ডিক্যাল রিপোর্ট বিশ্লেষণের মধ্য দিয়ে আমাকে দেখতে হবে আয়নাতে যে আমি কি চেয়েছিলাম আমার চেহারায়, সেই চেহারায়
আমার সত্যি সত্যি ততটুকুই আমি পেয়েছি কিনা, আমার ভালো গ্লেজ দিচ্ছে কিনা চেহারার মধ্যে, না খারাপ গ্লেজ দিচ্ছে। যদি খারাপ গ্লেজ দিয়ে থাকে তাহলে সেটাকে ভালো গ্লেজ দেওয়ার জন্য কাজ শুরু করতে হবে, শান দিতে হবে, বা স্নো পাউডার মারতে হবে, বা মানে দুর্গন্ধ দূর করার জন্য স্প্রে করতে হবে। স্প্রে বলতে এই স্নো পাউডার বলতে আমি কাজগুলো বুঝি, ঠিক আছে? কাজের মধ্য দিয়ে এগুলো অর্জন করতে হবে। আমরা এই রিপোর্ট বিশ্লেষণ যদি না করতে পারি, আমরা যদি টার্গেট বা পরিকল্পনা না করতে পারি, নিয়ম শৃঙ্খলা না মানতে পারি, তাহলে আমরা ফেসে যাব। আমরা 4 জনের মধ্যে ভালো হব না, চাঁপাইনবাবগঞ্জের ভালো সংস্থাগুলোর মধ্যে ভালো থাকবো না। তো আমাদের নীতিমালায় কি আছে আমরা তো আলোচনা করলাম, আপনারাই বলেছেন সেগুলো অর্জন করতে হবে। আমরা কি দেখছি ইদানিং, আমাদের অধিকাংশ মানুষ ভালো, যার ফলে সমাজ টিকে আছে। অধিকাংশ মানুষ 100% মানুষ ভালো না, কিন্তু তবে অধিকাংশ মানুষ ভালো। তার মানে একটা অংশ এখনো খারাপ আছে, খারাপ তো আছে। বেশিরভাগ মানুষ ভালো, কিন্তু অনুরূপ আমাদের যারা কর্মী আছে, তারা, আমাদের যারা অফিসার আছে, আমাদের যারা ব্যবস্থাপক আছে, টপ টু বটম, তাদের মধ্যে অধিকাংশই আমাদের সহকর্মীরা ভালো। আমি পরিবারের কথা বলেছি, সেখানে বলেছি যে 1-2 জন হয়তো খারাপ থাকবে, সেই খারাপকে পরিবারের অংশ ভেবেই ভালো করতে হবে। আমাদের সহকর্মীরা যারা খারাপ আছে বা পারছে না বা দুর্বল আছে, তাদেরকে সবল করতে হবে এবং তাকে এনার্জি দিতে হবে, এনার্জি টাইট করতে হবে। অর্থাৎ আপনার সম্মোহনে বা আপনার সংস্পর্শে এসে যেন সে সাহস, মনোবল, শক্তি নিয়ে আপনার সমকক্ষ হয়। আপনি দেখবেন যে আপনি হেরে যাবেন না, আপনি তার উপরেই থাকবেন এবং আপনার মধ্যে আলাদা ধরনের ভালো লাগা কাজ করবে যে আমার ওই ভাইকে বা ওই অফিসার ভাইকে বা ওই সহকর্মীকে আমি কিন্তু একসময় তুলে এনেছি আর কি। আপনি যখন চলে যাবেন, রিটায়ার করবেন, তখন কি হবে? তারাই বলবে, আপনি যখন চলে যাবেন বলতে আপনি অন্য অফিসে যাবেন, অন্য অঞ্চলে যাবেন, তখন তারাই বলবে যে ওই আপা ভালো ছিল, ওই ম্যানেজার ভাই ভালো ছিল, ওই ভাই ভালো ছিল, ওই ম্যাডাম ভালো ছিল। একটু শুনবেন, কিন্তু বলে, এখনো বলে। তো এই ভালো লাগাগুলো নিয়েই আমাদেরকে পরিবারকে টিকিয়ে রাখতে হবে এবং সেই নিয়ম নীতি মেনে পরিকল্পনা এবং টার্গেট ফিক্স আপ করে সময়বদ্ধভাবে আবার সেটা বাস্তবায়ন শুরু করতে হবে কার্যক্রমে, এবং কার্যক্রম বাস্তবায়নের পর সেটাকে বিশ্লেষণ করতে হবে রিপোর্ট দেখার মধ্য দিয়ে। রিপোর্ট একটা করলে হবে না, একটা দেখে থাকলেই হবে না। তবে আমার সবার কাছে অনুরোধ, আমরা যতটা টেকনিক্যাল হতে পারি, টেকনোলজি ভিত্তিক হতে পারি, অর্থাৎ সফটওয়্যার ভিত্তিক হতে পারি, সেটা আমাদের করতে হবে। এখন সফটওয়্যারের সবটা না, কিছু কিছু জিনিস আমার হাতে করতে হচ্ছে, সেই জায়গাটা দেখতে হবে যে কতটা আমাদের সহকর্মীদের ব্যস্ত না রেখে করা যায়। সেই জায়গাটার জন্য আমার নির্দেশনা আছে আমার ঊর্ধ্বতন যারা ব্যবস্থাপক আছেন তাদের প্রতি, এবং তারা যেন সেই জিনিসটি মানার চেষ্টা করে। এটা আমি আশাবাদী যে তারা সেটা চেষ্টা করছেন। অনেক সময় পারা যাচ্ছে না, হুট করে এমআরএ, পিকেএসের বিভিন্ন ধরনের রিপোর্ট যাচ্ছে, বা আমাদের কি একটা টার্গেট ফিক্স আপ করার জন্য রিপোর্ট বিশ্লেষণ করা প্রয়োজন বা রিপোর্ট প্রয়োজন হচ্ছে, তখন এই জিনিসগুলো প্রয়োজন হচ্ছে, সেটাকে মাথায় রাখতে হবে। তবে আমরা চেষ্টা করব সফটওয়্যার বেস যতটা হয়, এক ক্লিকে যতটা করা যায় সেটা ভালো। আমাদের নিজেদের সফটওয়্যার কিন্তু চলে আসবে, অচিরেই চলে আসবে। আমরা একটা ভালো পর্যায়ে চলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের নিজেদের সফটওয়্যার চলে আসবে। সফটওয়্যারটি আমরা করছি, এটার জন্য আমরা তো গর্বিত হতে পারি, এবং এই সফটওয়্যারটি তো আমরা বিক্রিও করবো অন্য সংস্থার কাছে। আমাদের বিশ্বাস যে বাংলাদেশে আমরা ভালো সফটওয়্যার করছি, কারণ অন্য এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স ওইখানে দিয়ে আমরা করছি। এবং আগামীতে আমরা রিপোর্ট বিশ্লেষণের জন্য
সফটওয়্যারে এআই করব। এআই কি জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যান্ত্রিক জ্ঞান, কম্পিউটার জ্ঞান। মানুষের জ্ঞান নেবে না, ওকে যে জ্ঞান দিয়ে দেওয়া আছে সেই জ্ঞানে ওকে ফেলে দিলে সে বিশ্লেষণ করে দিয়ে দিবে, কষ্ট হবে না। এবং এগুলো ন্যানো সেকেন্ডে ওরা অনেক হাজার হাজার মানে কলম রোর রিপোর্ট 1 সেকেন্ডের মধ্যে করে দেবে আপনাকে। তো সেটারও বাস্তবায়ন আমরা করবো স্টেপ বাই স্টেপ। সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের স্বপ্ন বড়, প্রয়াসের স্বপ্ন বড়। আমরা গোটা বাংলাদেশে কাজ করতে চাই, কিন্তু এটা আমাদের সময় লাগবে। এটা সময়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। যারা এখানে পুরনো আছেন তারা জানেন যে আমরা কত ছোট ছিলাম, এখন কোন পর্যায়ে গিয়েছি। আমরা আরো বড় হতে চাই, এবং আরো বড় হতে চাই এই কারণে আমাদের ইনকামের ধারাটা বাড়াতে চাই। বাড়ায় সাথে সাথে সেই ইনকামটা কি সংস্থার উন্নয়নে ব্যবহার করতে চাই, এবং সহকর্মীদের বা সংস্থার কর্মীদের বা অফিসারদের উন্নয়নে সেটা ব্যবহার করতে চাই। তারই অংশ হিসাবে আমরা 3 মাস আগে বলেছিলাম যে আমরা ইনসেন্টিভ দেব। ইনসেন্টিভের আমরা একটা পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনা অনুযায়ী অনেকে চেষ্টা করেছেন, পারেননি। আবার অনেকে খুব কাছাকাছি গিয়েছে। 3টা আইটেমের মধ্যে, 3টা আইটেম তো ছিল তাই না, 4টা আইটেমের মধ্যে 3টাকে বেশি আমরা গুরুত্ব দিচ্ছি, এবং যেগুলো একটা দুটো কাছাকাছি যে 100 জায়গায় 99 হচ্ছে বা 99.5 হচ্ছে, তার আগে হয়তো আমরা স্যাক্রিফাইস করতে পারি। এবং এইটা ডিক্লারেশন এই মাসে রিপোর্ট হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে ডিক্লারেশন করব। আমরা আরো চেষ্টা করছি না, করব। সেটা হলো যে আমরা এই বিভিন্ন সঞ্চয়, ঋণ, তারপরে পরিকল্পনা অনুযায়ী টার্গেট অ্যাচিভমেন্টে জোন ভিত্তিক, আমরা কিছু অঞ্চল ভিত্তিক, আমরা কিছু 3জন করে সিলেক্ট করব, এবং অ্যাটলিস্ট একদিনের আমরা একটা ট্যুরে বেরোবো। নিজেদেরকে বিশ্লেষণ, জাস্ট ঘুরবো এমন না, নিজেদেরকেও বিশ্লেষণ করবো। একটা ঘোরার জায়গায় হয়তো গেলাম, নতুন একটা আবহাওয়ার জায়গায় গেলাম, এই ধরনের পরিকল্পনা আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। আমরা আরো কি করার চেষ্টা করছি? আমরা বেতন বাড়াতে না পারলে, বেতন বাড়াতে চাই আমরা। আপনারা ইনকাম বাড়াই দেন, বেতন বেড়ে দেন। আপনারা আপনাদের দুর্বল সহকর্মীদের সবল করে দেন, আপনাদের এমনিতেই বেতন বাড়বে। কিন্তু প্রথমে আমরা যেটা করব, আমাদের আগের ডিক্লারেশন ছিল, সেটা কি দুপুরে খাওয়ার আমরা দেওয়ার চেষ্টা করব। দুপুরের খাওয়ার কাদের দেব? যারা অফিসে থাকবে। বাড়িতে থাকলে কি তাকে দেওয়ার প্রয়োজন আছে? তাহলে এটা টাকাই দেব না, খাওয়ার দিই। ঠিক আছে? সেইভাবে আমরা অলরেডি আমরা ছোট একটা খসড়াও করেছি। আগে ডিক্লারেশন ছিল, আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা যাওয়ার আগে একটা খসড়া হাতে নিয়ে গিয়েছি। গত রাত্রেই যে মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু কোনো খসড়া ছিল না। তারপরে আমরা খসড়া হাতে পেয়েছি। আশা রাখি অল্প কয়েকদিনের মধ্যেই আমরা 15 তারিখের মধ্যে একটা টাইম বাউন্ড পরিকল্পনা নিয়ে আমরা 15 তারিখের মধ্যে একটা ডিক্লারেশনে যাব। তো এটা বাস্তবায়ন করতে যে অনেক ধরনের ভুলভ্রান্তি হতে পারে, নিশ্চয়ই আমরা এই ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিব এবং এটাকে সুন্দরভাবে সমাধানের ভূমিকা রাখবো আমরা। আশা এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে কি করব? গিভ অ্যান্ড টেক পর্যায়ে থাকতে হবে। আমরা প্রয়াস কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছে না, আপনারাই প্রয়াসকে ঠকাচ্ছেন। তার হিসাব কিন্তু হয়ে গেছে। ঋণ, সদস্য, ঋণী এবং স্থিতির হিসাব অনুযায়ী 22,000-এ আপনার কত বেতন পান হিসাব হয়ে গেছে। প্রয়াস কিন্তু আপনাদেরকে বেশি দিচ্ছে, তবে সবাকে না। অনেক সহকর্মী আমাদেরকে প্রয়াসকে বেশি দিচ্ছে। আপনাদের প্রয়াসকে বেশি, কারণ শুধু বেতন দিলে তো হবে না, বেতন ভাবলে তো হবে না। আপনার পিছনে আপনার মোটরসাইকেল ফুয়েলিং হচ্ছে, আপনার জিএফ হচ্ছে,
আপনার প্রভিডেন্ট ফান্ড হচ্ছে, এটা আলাদাভাবে বেতনের বাইরে যাচ্ছে, আপনার হাউস রেন্ট যাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে পাঠাতে হচ্ছে, এই ধরনের মিটিংয়ে খরচ হচ্ছে, আপনারা বিভিন্ন জায়গায় মিটিং করছেন তার খরচ হচ্ছে, বিভিন্ন জন ভিজিটে আসছে তার খরচ হচ্ছে। আমরা কত মিটিংয়ে কি দেখিয়েছিলাম, কত টাকা খরচ হয় একজন কর্মীর পিছনে? 1,34,000। তাহলে এবার ভাবেন, আবার ছোট জায়গায় সীমাবদ্ধ হয়ে যান না, একটু ওয়ার্ল্ডলি চিন্তা করেন এই জায়গাগুলোতে। তো সেই জায়গাগুলো ভেবে আপনাদেরকে সবাইকে সবাল করে সমানভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস আপনারা প্রয়াসের কর্মী, আমরা প্রয়াসের কর্মী, আমরা মানুষ, আমরা পারব। কি সবাই মিলে বলি, আমরা প্রয়াসের কর্মী, আরো জোরে, আমরা প্রয়াসের কর্মী, আমরা মানুষ, আমরা লক্ষ্য অর্জনে অবশ্যই সফল হব।